নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আবার আমি চলে এলাম তোমাদের কাছে বকখালির ৪র্থ নম্বর পর্ব নিয়ে। দেখো, তোমাদেরকে আমি বলেইছিলাম যে এই যে রাস্তাটা, এই যে আমি যখন কাকদ্বীপ থেকে যখন বকখালির উদ্দেশ্যে যাচ্ছি নামখানা পর্যন্ত, এই রাস্তাটাকে বলা হয় নামখানা কাকদ্বীপ রোড। এবং এটা আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে NH ১১৭। আর এই জায়গাটার নাম হচ্ছে, আমি যেটা ক্রস করছি এখন, এটা হচ্ছে উকিলের হাট এরিয়া। আর এখান থেকে নামখানা তোমার ৭.৫ কিলোমিটার। এখান দিয়ে বুঝতেই পারছো এখনও প্রায় মিনিট ১০-১ মতো যেতে হবে। বকখালি প্রায় এখান থেকে ৩৩ কিলোমিটার তোমরা হয়তো দেখতে পাবে আমার স্ক্রিনেতে। আর পাথর প্রতিমা সেটা হচ্ছে ১৯ কিলোমিটার। আর মৌসুমী দ্বীপ ৩০ কিলোমিটার। তো এখান থেকে আরও প্রায় বুঝতেই পারছো প্রায় ঘন্টা দেড়েকের ব্যাপার রয়েছে, যেটা আমি এখন যাব, ক্রস করবো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কি বেশ ভালোই কনজেস্টেড এরিয়া। এবং দুপুরের দিকে, মেনলি দুপুরের দিকে কিন্তু এখানে এত বেশি কনজেস্টেড হয় না। তো দেখো, আমার জার্নিটা এনজয় করো। আর ভালোই রেসপন্স পাচ্ছি যে তোমরা খুব ভালো করে দেখছো অন্যান্য ভিডিওগুলো। এবং এর আগের যে পর্ব, যে 3টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই 3টে পর্ব তোমরা বেশ ভালো করে দেখেছো, আমি দেখেছি, খুব ভালো লাগে। আর তোমাদের একটাই অনুরোধ, যেসব নতুন বন্ধুরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখছো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর পুরনো বন্ধুদের রিকোয়েস্ট করব, প্লিজ তোমরাও এই চ্যানেলের লিঙ্ক তোমাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং তোমাদের যেসব আদার্স যে সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে সেখানে শেয়ার করো হোয়াটসঅ্যাপ মারফত। আশা করি এই চ্যানেলের অন্যান্য বন্ধুরাও কিন্তু বাড়বে। আর এই যে রাস্তা সম্পর্কে অবগত হবে, আগে থেকে প্রিপারেশন থাকবে, এই রাস্তায় কোথায় কোনো অসুবিধা বা সুবিধা আছে নাকি, কোথায় রাস্তা খারাপ বা কতটা ভালো মন্দ, এইসব রাস্তা সম্পর্কে কিন্তু আগে থেকে অবগত হতে পারবে। সেই জন্যই এইসব ভিডিও পোস্ট করা, তোমাদের সঙ্গে শেয়ার করা। আর একটা ব্যাপার যে আবার আমি বলে রাখি, যে আমি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু লার্নার লাইসেন্স দিয়েই এই কলকাতা থেকে এই বকখালির উদ্দেশ্যে যাচ্ছি। তো এখনও পর্যন্ত আমার লাইসেন্স হয়নি। তো এই রাস্তার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কমেন্ট করো। আর তোমাদের আমি অনেক কমেন্ট দেখেছি যে অনেক বন্ধুরা বিভিন্ন রাস্তার আমাকে অ্যাড্রেস দিয়েছে, যে সেই সব রাস্তার ভিডিও শেয়ার করার জন্যে। আমি নিশ্চিত যে হয় এই মাসে নয় পরের মাসের মধ্যে আমি সেই সব রাস্তা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই সব রাস্তা। তো তোমরা যদি সঙ্গে থাকো আমি আরও মনোবল পাই। তো সেই জন্যে বলবো যে প্লিজ তোমরা সাথে থেকো আর সঙ্গে থেকো, ভিডিওগুলো এনজয় করো, আমি তাতে আরও ভালো লাগবে। চলো তাহলে রাস্তাটা দেখো। আর আমি কিছুক্ষণ পর আসছি। এই জায়গাটার নাম দেখো, বরপাড়া। জায়গার নাম কি, বরপাড়া। যাই হোক, তো আমি আবার কিছুক্ষণ পর আসছি কথা বলার জন্য। কন্টিনিউয়াসলি এইভাবে অনেকে কথা বলা পছন্দ করে না, তো সেই জন্যই আমি এই ডিসিশন নিয়েছি যে কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার আমার বক্তব্য পেশ করব। চলো তাহলে দেখো। আর আমি তো লিখেই দিচ্ছি যে নামখানা কত দূর বা বকখালি কত দূর, সেই দূরত্বটা একটু মেজারমেন্ট করে তোমরা একটু দেখো, ভালো লাগবে। আর একটা ব্যাপার যে ফ্রেজারগঞ্জ আর বকখালি কিন্তু প্রায় নিয়ারেস্ট লোকেশনের মধ্যেই পড়ে। মানে আগে ফ্রেজারগঞ্জ পড়ে, ফ্রেজারগঞ্জ থেকে বকখালি 2 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে। আর ফ্রেজারগঞ্জে ঢোকার কিছুক্ষণ আগে আমরা 2-3 কিলোমিটার মধ্যে আগে আমরা পেয়ে যাব ওই হেনরিজ আইল্যান্ড, যেটা আমার বাঁ দিকে পড়বে রাস্তায় যেতে যেতে। তো তোমরা এগুলোও দেখতে পাবে। তো চলো তাহলে তোমরা এনজয় করো ভিডিওটা, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আর দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় নামখানার কাছাকাছি চলে এসেছি। নামখানা আর এখান থেকে মিনিট 2-1 হবে। আর আমি নামখানার মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এখন দেখো।
আবার চলে এলাম তোমাদের কাছে। দেখো, আমি চলে এসেছি নামখানা এরিয়ার মধ্যে, প্রায় ঢুকে গেছি আমি। আর এই যে এখান থেকে বকখালি, দেখো এখান থেকে বকখালি হচ্ছে 28 কিলোমিটার দূরত্ব। আর 28 কিলোমিটার দূরত্ব মানে বুঝতেই পারছো প্রায় ঘন্টা দেড়েকের ব্যাপার রয়েছে, যেটা আমি বকখালিতে পৌঁছানোর একটা সময়সীমা। তো মাঝে মধ্যে হয়তো রাস্তা খারাপ পেলেও পেতে পারি। তো এত দূর যে আমি ক্রস করেছি আমার রাস্তা, অর্থাৎ প্রায় 100 কিলোমিটার আমি ক্রস করে নিয়েছি। 105 কিলোমিটার কি 6 কিলোমিটার হবে, যেটা আমি কলকাতা থেকে আসার সময় ক্রস করে নিয়েছি এতটা দূর পর্যন্ত। তো বুঝতেই পারছো যে কতটা সময় যাচ্ছে। এখন প্রায় বাজে 10:30টার কাছাকাছি বেজে গেছে। আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম সকাল 7টার সময়। আর আমার বাঁদিকে রয়েছে নামখানা, বকখালি স্টেশন, বকখালি রেল স্টেশন আমার বাঁদিকে রয়েছে। আর এই যে এখন রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে NH 117। তোমরা বুঝতেই পারছো যেটা বকখালি থেকে ডায়মন্ড হারবারের যে রোড, অর্থাৎ খিদিরপুর পর্যন্ত বিস্তৃত এই লম্বা রাস্তাটা। আর সামনে একটা ব্রিজ পাবো, তোমরা তো জানোই এই ব্রিজটা কিন্তু নতুন তৈরি হয়েছে বলতে তবু মোটামুটি 7-8 বছর মনে হয়ে গেছে, যতটা সম্ভব, আমার অতটা খেয়াল নেই। তো তার আগে এই ব্রিজটা ছিল না। এই ব্রিজটাকে নিচের যে নদীটা, এই নদীটাকে বলে হাতানিয়া দোয়ানিয়া নদী। তো এর ওপর ব্রিজটা হয়েছে বলে এটাকে বলা হয় হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, বা এটাকে নামখানা ব্রিজও অনেকে বলে থাকে। তো এখান থেকে আবার বলে রাখি, এখান থেকে প্রায় 28 কিলোমিটার দূরত্ব আমাদের বকখালি। তো দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবং এই রাস্তাটা তোমরা যদি কেউ বাইক নিয়ে কভার করে থাকো বা গাড়ি নিয়ে কভার করে থাকো, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো আমার সঙ্গে অন্যান্য বন্ধুরাও তোমাদের বক্তব্য এখান থেকে দেখতে পাবে বা তোমাদের কমেন্ট দেখতে পাবে। আর সাথে থেকেও, এটাই আমি আমার কথাতে বলবো। আর তোমরা রাস্তাটা দেখো, এনজয় করো। আমি আবার কিছুক্ষণের মধ্যে আসছি। চলো এখন আজকার মতো টাটা, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি।
নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আমি। তো এখানকার রাস্তাঘাট এবং পরিবেশ সত্যি কথা বলতে খুবই আমার ভালো লাগছে। যত আমি গ্রামের দিকে যাই, মানে এই শহরের কোলাহল ছেড়ে যত আমি গ্রামের দিকে যাই, তত আমার কেন জানি না এই সবুজ প্রকৃতি দেখে খুব ভালো লাগে। মনে হয় যেন এই সবুজ প্রকৃতির মধ্যেই নিজেকে নিবন্ধ করে রাখি। তো কথা বলতে বলতে আমি অনেকটাই চলে এসেছি এখান থেকে। আর বেশি দূর হয়তো নেই, আর বেশি দূর নেই বলতে আরও কিছু যেতে হবে। এই 18 কিলোমিটারের মতো তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ চন্দ্রনগর। আর এখানে বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর নাম একটা অন্যরকম একটা কৌতুক মনে হবে। যেমন তোমরা হয়তো নামগুলো দেখতেই পাবে, আমি স্ক্রিনেতে দিয়ে দেবো। যে কিছু কিছু জায়গার নাম লেখা থাকবে 5 মাইল, কোনোটা 7 মাইল, কোনোটা 8 মাইল, মানে 8 মাইল বাজার, 10 মাইল বাজার, এমনি এরিয়াগুলোর নাম লেখা থাকবে। যেগুলো জানি না কেন এইসব নাম দিয়েছে, হয়তো পুরনো হিসেবে সেই চেনা, তখন মানে যারা হয়তো পুরনো ছিল তারা এইসব নাম দিয়েছে। তার কারণ হচ্ছে তখন জায়গার নাম হয়তো ঠিকমতো বুঝে উঠতে না পারার জন্যে রাস্তার মেজারমেন্ট দিয়ে সেগুলোকে চিহ্নিত করা হতো। সেই জন্যই হয়তো সেই নামে তারা এটাকে এইভাবে বলতো 7 মাইল, 8 মাইল বাজার। আর তোমাদেরকে বলবো যে যারা এখানে গাড়ি চালিয়ে আসো তাদেরকে বলবো যে প্লিজ তোমরা এই যে 5 মাইল বাজার, এটা তোমরা প্লিজ তোমাদের স্পিডটাকে কিন্তু কন্ট্রোল করে গাড়ি চালাবে। কারণ এখানে প্রায় রাস্তা ফাঁকা দেখে প্রায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, প্রায় সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। হয়তো ওভার স্পিডে 70, 80 বা 90 কিলোমিটার বেগে, মানে গাড়ির ক্ষেত্রে বলছি, 70, 80, 90 কিলোমিটার বেগে গাড়ি চালায় এই যে রাস্তা ফাঁকা দেখে। তো অনেক সময় কি হয়, গবাদি পশু, মানে এখানে কিন্তু পুরো অতটা দেখতে পাইনি রাস্তার মধ্যে, গবাদি পশু অর্থাৎ ছাগল বা গরু বা ছোটো ছোটো বাচ্চারা স্কুল থেকে বেরোনোর সময় সাইকেল নিয়ে হঠাৎ করে মেন রাস্তার মধ্যে উঠে পড়ে। সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু অনেকটাই প্রবণতা থাকে। আর এখানে যে টোটোগুলো রয়েছে, টোটোগুলো কিন্তু অনেকটাই মানে কী বলবো, উল্টোপাল্টা চালায় মাঝে মধ্যে। সেগুলোকেও কিন্তু খেয়াল করে কিন্তু গাড়ি চালাতে হবে। সেই জন্যই আমি বলবো যে একটু সাবধানবশত কিন্তু গাড়ি চালানোর জন্যে, আর নিজের স্পিডটাকে কিন্তু কন্ট্রোলে রাখবে। আর বাইকের ক্ষেত্রে বলবো যে বাইকের স্পিড মানে খুব প্রয়োজন না হলে 60-এর কাছাকাছি না নিয়ে যাওয়াই ভালো। কারণ বাইকের ক্ষেত্রে আমি তো এখন নতুন নতুন বাইক চালাচ্ছি, বাইকের ক্ষেত্রে আমি বলবো যে স্পিডটাকে মানে কন্ট্রোল করা খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়। যেটা 4 চাকায় সেটা অসুবিধা হয় না। আমি তো আমার এর আগের ভিডিওগুলোও দেখিয়েছো আশা করি, যে 4 চাকার যে ভিডিওগুলো আমি যেসব পোস্ট করেছিলাম তোমাদের সঙ্গে রিসেন্টলি, যেটা আমি পোস্ট করেছিলাম এই বকখালির যে মন্দারমণি যে রাস্তাটা, সেটাও আশা করি তোমাদের কাছে অনেক রেসপন্স পেয়েছি, খুব ভালো লেগেছে। তো এই ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর যতটা পারবে শেয়ার করো, যাতে এই চ্যানেলের বন্ধু সংখ্যা যাতে আরও বাড়ে। চলো আমি আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এখনকার মতো আবার টাটা।
আবার চলে এলাম বন্ধুরা। দেখো আমি যে রাস্তাটার কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে 10 মাইল বাজার এরিয়া। তো এখানে রাস্তাটা একটু খারাপ, যতটা সম্ভব এখানে রাস্তা নতুনভাবে তৈরি করার কাজ চলছে। তো রাস্তাটাকে নতুন তৈরি করা হচ্ছে, বা সামনে হয়তো আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে এসেছি, তো সেখানে আমি দেখলাম যে ব্রিজের কাজ হচ্ছে, মানে ব্রিজ রিপেয়ারিং হচ্ছে বা রাস্তা চওড়া করার একটা কাজ হচ্ছে। তো এখানকার তো তোমাকে বললাম যে এটা হচ্ছে 10 মাইল বাজার এরিয়া। এই জায়গাটা অনেকটাই বড় এবং কনজেস্টেড এরিয়া, রাত্রেবেলা হয় বা সকালবেলার দিকে হয়। আর এখান থেকে বকখালি আর বেশি দূর নেই, তো বকখালি আর 9 কিলোমিটার এখান থেকে, 9.2 কিলোমিটার বা 9 কিলোমিটার বলা যেতে পারে। আর এখানকার রাস্তাটা একটু খারাপ রয়েছে, মানে রাস্তা সারাইয়ের কাজ চলছে দ্রুত গতিতেই, যেটা দেখে বোঝা যাচ্ছে। আর দেখো, আর এখান থেকে ফ্রেজারগঞ্জ বলতে তোমার বকখালি থেকে 2 কিলোমিটার আরও কমিয়ে নাও, তাহলে 7 কিলোমিটার হচ্ছে। এখান থেকে তাহলে ফ্রেজারগঞ্জ 7 কিলোমিটার। তোমরা যদি এখান থেকে মৌসুনী দ্বীপে আসো অবশ্যই কমেন্ট করো। মৌসুনী দ্বীপ এখন একটা বিখ্যাত হয়ে গেছে যে সবাই এই মৌসুনী দ্বীপের নামটা জানে। ডান দিকে ভালো ব্রিজ তৈরি হচ্ছে, নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে। আর এই যে ব্রিজটা, এটা অনেক পুরনো ব্রিজ, দেখেই বোঝা যাচ্ছে। এখানে পাশাপাশি দুটো বাস যেতে পারবে না এই ব্রিজের ওপর দিয়ে। একটা বাস যাওয়ারই মতো জায়গা রয়েছে, একটা বাস যদি ব্রিজটাকে কভার করে তাহলে একটা বাসকে ওপারে দাঁড়িয়ে থাকতে হবে। তো বুঝতেই পারছো যে কতটা সরু জায়গা। বা কোনো 4 চাকাও ছোটো গাড়ি, যদি ট্যাক্সির মতনও যদি গাড়ি যায়, সেক্ষেত্রে আরেকটা ট্যাক্সি এসে তোমাকে রাস্তা পার হওয়ার মতো জায়গা থাকবে না। তো দেখো এখানকার পরিবেশটা এবং রাস্তাঘাটটা দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো। এখানে রাস্তা তৈরি হওয়ার কাজ চলছে, যাতে না ধুলো ওড়ে, সেই জন্যে এখানকার পৌরসভা থেকে জল ছড়াচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। এই যে সামনে ডান দিকে আমার স্টেট ব্যাংক রয়েছে, যেটা বকখালি ব্রাঞ্চ। আমি জাস্ট ক্রস করলাম ওটাকে। আর এখানকার একটাই অসুবিধা, এই গ্রামের দিকে আমি দেখেছি হামেশাই অসুবিধা হয়, সেটা হচ্ছে হসপিটালের অসুবিধা থাকে। এখানটায় আমি দেখেছি যে এখান থেকে কোনো কিছু কঠিন রোগ হলে তারা কলকাতার উদ্দেশ্যে বা শহরাঞ্চলের বা বড় কোনো কলকাতায় সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটালে নিয়ে আসে। এখানকার ওই জন্যে যে কোনো গ্রামের দিকেই আমি দেখেছি এই হসপিটালিটির একটু অবস্থাটা একটু খারাপ রয়েছে। এটা যত উন্নত হবে তত খুব ভালো হবে, সেক্ষেত্রে মানুষের একটা হ্যারাসমেন্ট থাকে, সেটা অনেকটাই কমে যাবে। তো আশা করি আস্তে আস্তে সেগুলো সবই উন্নত হবে। এবং এখানকার চাষ জমিও রয়েছে অনেক, দেখতে পাচ্ছি ডান দিকে বাঁ দিকে অনেক চাষ রয়েছে, মানে এখানে ধান চাষটাই প্রধানত মূল জীবিকা বলা যেতে পারে। তো আমি আমার গন্তব্যস্থল বকখালির উদ্দেশ্যে যাচ্ছি। আশা করি তোমাদের বকখালির ট্রিপটা খুব ভালো লাগছে এবং অনেকে বেশ দেখছো, সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগছে। আর তোমরা প্লিজ দেখো। আর বাঁ দিকে উপরের দিকে আমি কিন্তু বিভিন্ন জায়গার যেগুলো ক্রস করছি সেগুলোর নাম আমি কিন্তু লিখে রাখছি, তোমরা প্লিজ দেখে নিও। আরেকটা ব্যাপার যে তোমরা এই ভিডিও, মানে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওগুলো যখন তোমরা দেখবে প্লিজ তোমরা ভিডিওটা ল্যান্ডস্কেপে দেখো, তাহলে কিন্তু আরও ভালো মতো কিন্তু এনজয় করতে পারবে এই ভিডিওটা। ল্যান্ডস্কেপে দেখলে কী হবে, প্রাকৃতিক পরিবেশটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে শিবপুর বাজার এরিয়া, এখান থেকে বকখালি আর 8 কিলোমিটার, আর বেশি দূর নেই, ঠিক আছে। তো চলো তাহলে দেখো, এনজয় করো। আর কেমন লাগছে আবার বলে রাখছি যে প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো, তাহলে কিন্তু আরও বন্ধুর সংখ্যা বাড়বে। আর যত শেয়ার করবে তত এই ভিডিওগুলো পপুলারিটি হবে, আর তত বেশি লোকেরা জানতে পারবে এই চ্যানেলের সংক্রান্ত, যে রাস্তা সংক্রান্ত। আর আমি দেখেছি অনেক রাস্তার চ্যানেল রয়েছে, মানে ভিডিও রয়েছে, যেগুলো যারা রাস্তা সংক্রান্ত ভিডিও দেখায় তারা এত আউটস্টেশনের ভিডিও কিন্তু শেয়ার করে না, সেটা প্রায় নিয়ত আমি করে থাকি। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর কিছু এই মাসের মধ্যেই হয়তো আসবে তোমাদের সঙ্গে
কল্যাণীর ভিডিও আর বারাসাত থেকে বসিরহাটের ভিডিও, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমরা সঙ্গে থাকো। চলো তোমরা আস্তে আস্তে ভিডিওটা এনজয় করো, আমি আবার কিছুক্ষণের মধ্যে আসছি।
কথা বলতে বলতে দেখো আমি অনেকটাই চলে এসেছি। আমি ফ্রেজারগঞ্জে চলে এসেছি। ডান দিক বাঁ দিকে করে আমার চারিদিকে হোটেল রয়েছে। এখানে এই ফ্রেজারগঞ্জ কোস্টাল পুলিশ স্টেশন আমার সোজা গেলেই পাবো। দেখো হাওয়া কল রয়েছে আমার সোজা, এখানে প্রায় 5-6টা হাওয়া কল দেখতে পাচ্ছি, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এখানে উপকূলরক্ষী বাহিনীর একটা অফিস রয়েছে, যেটা বাঁদিকে দেখলাম আমি। আর এটা ফ্রেজারগঞ্জ, এখান থেকে প্রায় 2 কিলোমিটার পর হচ্ছে আমাদের গন্তব্যস্থল বকখালি। তো এখানে তোমাদেরকে কিন্তু হোটেল পেতে কোনো অসুবিধা হবে না, কারণ হচ্ছে এখানে ডান দিক বাঁ দিকে প্রচুর হোটেল রয়েছে থাকার মতো, আর রিজনেবল প্রাইসে রয়েছে। আর তোমরা এলে কিন্তু থাকতেই পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকেও তোমাদের টোটো ভাড়া করে বা ছোটো যে ম্যাজিক ভ্যান রয়েছে, এই ম্যাজিক ভ্যানে ভাড়া করেও কিন্তু তোমরা মৌসুনী দ্বীপের দিকে যেতে পারো। তবে একটু রেটগুলোকে দেখে নিও, অনেকগুলো গাড়ি তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। অনেক সময় কি হয় যে ভাড়াগুলো ওঠানামা করে, বা অনেক সময় এখানকার যে লোকাল যে কী বলে লোকাল যে ট্রাভেলার রয়েছে, তারা কিন্তু অনেক সময় মানুষ বুঝে তারা টাকা নেয়। যারা হয়তো গ্রাম্য এলাকা থেকে এসেছে, মানে অন্যান্য অনেক দূর থেকে এসে, তাদের কাছ থেকে কিন্তু অনেকটাই বেশি পরিমাণে টাকা ওরা কিন্তু ছেড়ে নেয়, যাকে বলে সোজা কথায়। তো কথা বলতে বলতে প্রায় 2 কিলোমিটার মনে হয় ক্রস করেই ফেলবো। ততক্ষণের জন্য বলবো তোমরা ভিডিওটা এনজয় করো। ডান দিক বাঁ দিকে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে, আবার বলছি রিজনেবল প্রাইসে। আর আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, চলো ভিডিওটা। রাস্তার পরিস্থিতি দেখো, এখানটা কিন্তু একটু সরু রাস্তা হলেও কোনো অসুবিধা হয় না, কারণ এখানে এমনি ফাঁকা থাকে। আর তোমাদের আমি এবার গাড়িটা পার্ক করব এখান থেকে। আমি যদি এই সামনে যে সামনে একটা ডান দিকে পিকনিক স্পট রয়েছে, বকখালি পিকনিক স্পট, এখানে ভাড়া দেওয়া হয়। অনেকে বাস নিয়ে আসে কলকাতা থেকে, প্রচুর বাস রয়েছে, বাস নিয়ে আসে, তারা পিকনিক করে এখানে। আর তার জন্য কিছু প্রাইস নেওয়া হয়, এই ডান দিকটাতেই রয়েছে। আর বাঁদিকে আমাদের ছোট গাড়ি বা যে 4 চাকার গাড়ি এখানে পার্ক করা হয়। আর এখান থেকে আবার বলে রাখবো যে তোমরা যদি এদিকে যাও, অর্থাৎ হ্যাঁ, তোমরা যদি এখান থেকে কলকাতার দিকে যাও, তাহলে কোনা এক্সপ্রেস, তাহলে 138 কিলোমিটার পড়বে। ডায়মন্ড হারবার এখান থেকে 82 কিলোমিটার, আর কাকদ্বীপ এখান থেকে 40 কিলোমিটার। আমি গাড়িটা পার্ক করে সবে মাত্র বিচের দিকে এসেছি, আর বিচের এই ভিউটাকে দেখছি, দেখো। আর এখানে বাইক পার্ক করতে 10 টাকা করে নেয়, আর বড় গাড়ি পার্ক করতে গেলে এই 50 টাকা নেয়। মানে 4 চাকার যে ছোটো গাড়িগুলো রয়েছে, যেমন ইনোভা টাইপের গাড়িগুলো, কিন্তু 50 টাকা করে নেয় সারাদিনের জন্যে। হ্যাঁ, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা তা না, সারাদিনের জন্য। বাইক তুমি রেখে দাও 10 টাকা, সারাদিন তুমি 4 চাকা রেখে দাও 50 টাকা। বাসের ক্ষেত্রে আরও বেশি, ওই 200 টাকার মতো নেয়। তো এখানকার একবার ভিউটা দেখো, ফাঁকা রাস্তা। যেহেতু আমি একটা অসময়ে এসেছি, অসময় বলতে উইকেন্ডে কিন্তু আসিনি,
উইকডেজের মধ্যে এসেছি, সেই জন্যে বিচটা অনেকটাই ফাঁকা এবং তেমন দোকানপাটও খোলেনি। আর এখন বাজে, আমি বলে রাখি, এখন কিন্তু 12টা বাজে, বেলা 12টা বাজে। সকাল 7টার সময় আমি আমার ট্রিপ শুরু করেছিলাম, আর এখন 12টা বাজে। বুঝতেই পারছো যে প্রায় 5 ঘন্টা লেগে গেল আমার এখানে আসতে। তবে মাঝে মধ্যে আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর মাঝে একবার তো তোমাদেরকে বলেছিলাম যে আমি খেয়েছিলাম ওই ছেঁড়া পরোটা এবং ঘুগনি দিয়ে। আর এখনই আবার খাবো, ভিডিওটা শেষ হয়ে গেলে এখন আবার খাবো, একটা মোটা রকমেরই খাবো। তারপর আবার আমি এখান থেকে কলকাতার উদ্দেশ্যে আমি পাড়ি দেবো। আজকেই এসেছি, আজকেই চলে যাব। তো প্রায় বুঝতেই পারছো যে 135 কিলোমিটার আসা, 135 কিলোমিটার যাওয়া একটা বাইকের মধ্যে মানে কী হবে, মানে কতটা একটা জার্নি হতে পারে। তো যারা বাইক চালায় তারা এই ফিলটা আরও অনুভূতি করতে পারবে। আর আমি অনুভূতি করছি এখানকার বীচ। দেখো, এই যে তোমরা মাঝখানে একটা নদী দেখতে পাচ্ছ, মানে নদীর মতো জলাশয় দেখতে পাচ্ছ, এইটার পর হচ্ছে আসল বীচটা কিন্তু শুরু হয়েছে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার পর তুমি কিন্তু ওই সাগরটা দেখতে পাবে, মানে সাগরের অনুভূতিটা দেখতে পারবে। কিন্তু তার আগে এই যে খালের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে পেরোতে হবে। এই যে খালের মতো অংশটা, এখানকার জলের স্তরটাই হচ্ছে তোমার প্রায় হাঁটুর ওপর পর্যন্ত, মানে প্রায় থাইয়ের কাছাকাছি চলে আসবে। তো মানুষ মারা যায় কি করে? তো যখন জোয়ার আসে তখন তো ওই দ্বীপটা তো বোঝে না, মানে দ্বীপটা বুঝতে অনেকটা অসুবিধা, মানে অনেক দেরি হয়। তো মানুষ ভাবে কি যে আমরা পার হয়ে যাব, মানে পার হয়ে আমরা ঠিক ডাঙায় চলে আসবো বা উপকূলে চলে আসবো। তো তারা বোঝে না এই যে ছোট জলাশয়টা তারা মানে পার করে যাচ্ছে। এই জলাশয়টা মানে এই যে খালের মতো যে অংশটা দেখালাম, এই খালটা কিন্তু যখন জোয়ার আসে তখন প্রায় 1 মানুষ সমানের ওপর হয়ে যায়। মানে ওপারের দ্বীপটা মানে জল না ভরলেও এপারে যে খালটা সেটা 1 মানুষ সমান উঁচু হয়ে যায়, যার জন্যে মানুষ আসতে পারে না এবং তখনই মৃত্যু ঘটে। ঠিক আছে, এই জলটার জন্যেই। তো যদি রাজ্য সরকার আমাদের এই দ্বীপটাকে বোঝানোর চেষ্টা করে, মানে দ্বীপটাকে বলছি, এই খালটাতে মানে বালি ফেলে যদি বোঝানোর চেষ্টা করে, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু মৃত্যুর আশঙ্কাটা কমে যাবে। তো দেখো, এটাই আমার বলার ছিল। আর আমি চলে এসেছি আমার এই লাস্ট পর্বে, মানে শেষ পর্বের শেষের অংশে। এই এখানকার সাদা বালিগুলো দেখে আমার মনে পড়ছে আমি প্রায় এখানে এসেছিলাম 2011 সাল থেকে কি 2010 সালে আমি প্রথম আসি বকখালিতে আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে। তো তখন একরকম ছিল, এখন আরেক রকম দেখতে পাচ্ছি, মানে আরও উন্নত হয়েছে এটাই বলছি, আর একরকম দেখতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে এসে। তোমাদের তেমন কিছু বলার নেই, ভিডিওটা শেয়ার করো, তোমরা খুব ভালো